নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ইন্ডিয়ান রেলের তরফ থেকে অবশেষে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে টিসি বা হল্ট কন্ট্রাক্টর, যেটাই বলো না কেন সেটিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, হল্ট কন্ট্রাক্টর বা টিসি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে মেনলি তোমাদের টিকিট বুকিং স্টাফ হিসাবে তোমাদের কাজটি করতে হচ্ছে। সব কিছু ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে, এবং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এখানে শুধুমাত্র যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। A to Z সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানো হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে। সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট অ্যাপয়েন্টমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট যে হল স্টেশন, সেই স্টেশনের নাম তোমাদের উল্লেখ করতে হবে। অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট যে স্টেশনের নাম সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের একটি ছবি লাগিয়ে দিতে হবে। এরপরে কি করবে, 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, এখানে তোমার নামটাকে তুমি ক্যাপিটালে লিখবে, তোমার নাম, তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম লিখবে। এখানে একটি কথা মনে রাখবে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা সেই অনুযায়ী তোমরা পুরুষ না মহিলা সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে ডেট অফ বার্থের প্রুফের জন্য অবশ্যই তোমাদের কিন্তু একটি বার্থ প্রুফ সার্টিফিকেট তোমাদের দিতে হবে, অথবা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট কিন্তু দিতে পারো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের ডেট অফ বার্থের জায়গা দেওয়া আছে, সেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা উল্লেখ করবে, এবং তোমাদের কোয়ালিফিকেশান। এখানে কোয়ালিফিকেশানের জন্য আমরা মেন পেজে আমরা চলে যাচ্ছি, সেখান থেকে আগে তোমাদের কোয়ালিফিকেশানের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই, এজ ক্লিয়ার করে দিই, তারপরে আবার আমরা এই ফর্ম ফিল আপের জায়গাটা ব্যাক করছি। আচ্ছা, এখানে দেখো তোমাদের 1 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্ট শুড বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য প্লেস। অর্থাৎ যে হল স্টেশনে তুমি আবেদন করবে সেই হল স্টেশনে কিন্তু তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, সার্টিফিকেট অফ প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট ইস্যুইং অ্যাপ্রোপ্রিয়েট লেভেল হেড অফ দ্য পঞ্চায়েত রেভিনিউ অথরিটি এনক্লোজ অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সেখানকার যে তুমি স্থায়ী বাসিন্দা নাকি তার জন্য তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু দিতে হবে। এই রেসিডেন্সিয়াল প্রুফটার জন্য তোমাদের কি করতে হবে, এর জন্য তোমরা কোনো বিডিও অফিস থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো, অথবা তোমরা কিন্তু কোনো পঞ্চায়েত রেভিনিউ অথরিটি থেকে তোমরা সেটা কিন্তু কালেক্ট করতে পারবে, বা তোমরা কিন্তু যারা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আছো তারা কোনো কাউন্সিলরের কাছ থেকে, মাথায় রাখবে যারা কাউন্সিলর আছে তারাও কিন্তু এই তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ হিসাবে কিন্তু তোমাদের সার্টিফিকেট কিন্তু দিয়ে থাকে, এটা কিন্তু তাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা দেখো, 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্ট শুড বি অ্যাবভ 18 ইয়ার্স। অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, এবং ঊর্ধ্বে বয়স কত, 60 বছর। অর্থাৎ 18 থেকে 60 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। প্রুফ অফ এজ মাস্ট বি সাবমিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেন্টস। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে অ্যাপ্লিকেশনের সাথে সাথে তোমাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমরা দিতে পারো, অথবা তোমরা কিন্তু 10th পাসের তোমরা সার্টিফিকেটও কিন্তু তোমরা দিতে পারো, সেটা হচ্ছে ডেট অফ বার্থের প্রুফের জন্য তোমাদের প্রয়োজন। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু এতভাবে রিক্রুটমেন্ট হয়েছে, কোনো জায়গায় কিন্তু আপার এজ লিমিট কিন্তু মেনশন থাকে না। যারা যারা আমার চ্যানেলের পুরনো দর্শক তারা অনেকেই কিন্তু জানো যে আপার এজ লিমিট কিন্তু দেওয়া থাকে না, বাট এখানে কিন্তু সম্পূর্ণ মেনশন করে দিয়েছে 18 থেকে 60 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন শুড বি মিনিমাম
টেন স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিকের কম যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করা যাবে না, কিন্তু মাধ্যমিকের থেকে যদি তোমার হায়ার যোগ্যতা থাকে, অর্থাৎ তোমাদের যদি 12 পাস যোগ্যতা থাকে, অর্থাৎ তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে উইথ ওয়ার্কিং নলেজ অফ সিম্পল ইংলিশ, যেটি হচ্ছে রিড দ্য নেম অফ দ্য স্টেশন এবং ভ্যালু অফ টিকিট, টিকিটের ভ্যালু পড়তে পারা এবং স্টেশনের নাম পড়তে পারার মতো যদি ইংলিশের সামান্য যোগ্যতা যদি তোমার থাকে তাহলেই কিন্তু হবে, অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে ইংলিশের জ্ঞান থাকাটা তোমাদের দরকার, ঠিক আছে। এবং 5 নম্বর পয়েন্টটা যেটা বলা হচ্ছে দ্য অ্যান্টিসিডেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি ভেরিফাইড বিফোর দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ হল্ড কন্ট্রাক্টর। Along with the applications, they have to enclose attested copies of at least 2 testimonials, অর্থাৎ 2টো টেস্টিমোনিয়ালস কিন্তু তোমাদের লাগছে, সেটি হচ্ছে গুড কন্ডাক্ট অ্যান্ড ক্যারেক্টার, ওয়ান অফ দ্য হেড অফ দ্য স্কুল where the last studies, another the gazetted officer সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট। এই জায়গাটা তোমাদের কিন্তু বুঝতে হবে। এখানে দেখো, এখানে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। এই ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে? ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা পাবে যেখানে তোমরা যে স্কুলে তোমরা লাস্ট তোমাদের এক্সাম তুমি দিয়েছো, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে মাধ্যমিক যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা তোমাদের দিতে হবে, সেই স্কুলটা থেকে কিন্তু তোমাদের এই ক্যারেক্টার সার্টিফিকেটটা কিন্তু ড্র করতে হবে। তো এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশান তোমাদের অলরেডি আমি বলে দিলাম। তো এই কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের এখানে মাধ্যমিক যে পাস করেছো সেই মাধ্যমিকের পাসের তোমাদের কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটাও উল্লেখ করবে, ঠিক আছে। তো এবার তোমাদের অ্যাটেস্টেড কপিজ অফ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের কপি কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করতে হবে, মানে সেখানে কিন্তু অ্যাটাচ করে কিন্তু তোমাদের সঙ্গে দিতে হবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস উইথ প্রুফ, এর জন্য কি দেবে? এর জন্য হচ্ছে আধার কার্ড। মাথায় রাখবে এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের যে অ্যাড্রেসটা আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের দিতে হবে হচ্ছে আধার কার্ড, তোমাদের দিতে হবে আধার কার্ড। মাথায় রাখবে, আমি বলে দিচ্ছি পরপর স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো যদিও তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে জাস্ট তোমরা ডু বলে লিখে দেবে, আর কিছু করার দরকার নেই। এর পরবর্তী যেটি আছে 8 নম্বর পয়েন্ট, যেগুলো এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়েদার SC ST উইকার সেকশন, অর্থাৎ তুমি কি SC ST বা EWS আছো, যদি থাকো তাহলে তার সার্টিফিকেটও তোমাকে দিতে হবে এবং তোমাকে এটা লিখতে হবে তুমি SC ST না OBC বা EWS, সেটা তোমাকে লিখতে হবে। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ফিনান্সিয়াল রিসোর্সেস, অর্থাৎ তোমার অর্থনৈতিক যে সোর্সটা কোথা থেকে আসছে, মানে তোমার বাবা কি সার্ভিস করে বা তুমি কোনো সার্ভিস করো বা কাজ করো, সেইটার ব্যাপারে এখানে উল্লেখ করবে। যদি না করবে তাহলে এই জায়গাটা NIL বলে লিখে দিতে পারো, কোনো অসুবিধা হবে না, এর জন্য কোনো সমস্যা কিন্তু হবে না। এরপরে 9 নম্বর পয়েন্টে হচ্ছে এক্সপিরিয়েন্স। তো তোমরা দেখেই নিয়েছো এখানে কোনো অভিজ্ঞতার কথা বলা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার কথা বলা হয়েছে, তাহলে এই জায়গাটাও কিন্তু তোমরা NIL দিয়ে কিন্তু ছেড়ে দিতে পারো। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বার, এটা অতি অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে, একটি ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু তোমাকে ইনপুট করতে হবে। এরপরে তোমাকে সিগনেচার করতে হবে। এরপরে তোমার নামটাকে এখানে জাস্ট ক্যাপিটালে তুমি লিখবে, ডেটটা দেবে, যে ডেটে তুমি আবেদনটা পৌঁছাচ্ছ সেই ডেটটা দেবে এবং প্লেসটা দেবে যে প্লেস থেকে তুমি বিলং করো। ওকে, তো এই ফর্ম ফিল আপ তোমার কমপ্লিট হয়ে গেল। তো দেখো এখানে তোমাদের কাজটা কি, এখানে তোমাদের সম্পূর্ণ যে কাজটা সেটা হচ্ছে তোমাদের দ্য সেল অফ টিকিট, অর্থাৎ টিকিট সেল করতে হবে। যে হল স্টেশন আছে, যে হল স্টেশনে তোমাকে কাজে নিযুক্ত করা হবে সেই হল স্টেশনে কিন্তু তোমাকে টিকিট সেল করতে হবে, এটাই হচ্ছে তোমার সম্পূর্ণ কাজ। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, এখানে তোমাদের যে টিকিট সেলের জন্য তোমাদের কিন্তু একটা কমিশন থাকবে। এই কমিশন কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের কি পরিমাণে টিকিট সেল হবে, তার উপর যে সেলস টার্নওভার থাকবে সেই ভিত্তিতে কিন্তু তোমাদের যে এখানে কিন্তু কমিশন ব্যাপারটা থাকবে। এবার দেখো কমিশনের ব্যাপারটা দেখে নাও, এখানে কমিশনটা কেমন থাকছে। এখানে কমিশন হচ্ছে যে দেখো এখানে দেওয়া আছে 1 টাকা থেকে 15,000 টাকা টিকিট সেলের ওপর 15% তোমাদের কমিশন থাকবে। 15,001 টাকা থেকে 50,000 টাকাতে উপর 12%, 50,001 টাকা থেকে 1 লাখ টাকার হচ্ছে 9%, 1,01 টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে 6%, আর 2,01 টাকার ওপরে যদি তোমাদের টিকিট সেল হয় তাহলে 3% মতো তোমরা কমিশন কিন্তু পাবে, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমাদের কিন্তু কমিশন কিন্তু এটা বেস্ট কিন্তু একটা চাকরি। তো
যারা যারা এরকম চাকরি করতে ইচ্ছুক আছো তারা কিন্তু করতে পারো। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, সেটি 6 নম্বর পয়েন্টটা তোমরা ভালো করে দেখো। এখানে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি প্রডিউস মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট কিন্তু লাগবে, সেটা কিন্তু রিকগনাইজ কোনো ডক্টর থেকে তোমাদের কিন্তু কালেক্ট করতে হবে যে ফিজিক্যালি তোমরা ফিট আছো, যে কোনো রকম তোমাদের কোনো সমস্যা নেই বা কোনো কমিউনিকেবল ডিজিজ তোমাদের নেই শরীরে, যার জন্য তোমাদের এই কাজটা করতে কোনো সমস্যা হবে। তো তার জন্য তোমাদের কি করতে হবে, একটি মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নিতে হবে, যেটার জন্য তোমাদের কোনো ডক্টরের সাথে তোমরা কথা বলবে যে আমাদের একটা মেডিকেল সার্টিফিকেট চাই, তো তারা কিন্তু তোমাকে একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু বানিয়ে দেবে। পরবর্তী যেটি 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে এখানে কন্ট্যাক্ট পিরিয়ড, সেটা হচ্ছে 5 বছরের কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে, কিন্তু আরও 5 বছর কিন্তু তোমাদের এক্সটেন্ড করে 10 বছর কিন্তু তোমাদের টাইম মানে কাজের মেয়াদটা কিন্তু থাকবে। দেখো, যদি তোমরা কাজ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। যখন তোমরা কোনো পার্মানেন্ট কোনো জায়গায় যদি চাকরি পেয়ে যাও, সেটা হয়তো তোমরা এখান থেকে কুইট করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। 5-10 বছর কোনো জায়গায় কাজ করা সেটা কিন্তু মানে খারাপ কিন্তু নয়, অনেকটাই কিন্তু সময়ের কাজ থাকছে। এবং তোমাদের এখানে সম্পূর্ণ ব্যাপার বিস্তারিত বলা আছে এবং কোন কোন স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটা একবার দেখে নাও। এখানে দেখো তোমাদের এনএফআর এর তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে। এখানে যে যে স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে জোনেকারেং, তারপর হচ্ছে মকুটি, তারপর হচ্ছে মাওবান্দ আর হচ্ছে মাহুদগঞ্জ। তো এই সব যে 4টি যে স্টেশন আছে, এই 4টি স্টেশনের যদি তুমি বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, এখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখো যে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে অবশ্যই আমি বলবো তোমরা তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন, তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে, প্রত্যেকে তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম উল্লেখ করবে। যখনই তোমাদের স্টেশনে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে অবশ্যই তোমাদের জানানো হবে। কোনো ডিস্ট্রিক্টের নাম বলতে হবে না, তোমরা শুধু তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নামটা কিন্তু কমেন্টে প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্টে কিন্তু উল্লেখ করো। ওকে, আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে দ্য অরিজিনাল সার্টিফিকেট উইল হ্যাভ টু বি প্রডিউস বিফোর সিলেকশন কমিটি। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এখানে নিয়োগ যে প্রক্রিয়া সেখানে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না, কোনো রকম কিন্তু ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে না। এখানে তোমাদের সিলেকশনের প্রাথমিক প্রক্রিয়া হচ্ছে তোমরা যে ফর্মটা ফিল আপ করলে সেই ফর্ম ফিল আপের যে ডেটাগুলোকে যেটা ইনপুট করেছো সেগুলোর অরিজিনালিটিগুলো সেগুলো চেক করা হবে। তার জন্য কি হবে, তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের যদি কোনো ভুল তথ্য দাও, যদি কোনো রকম কোনো ইনফরমেশন যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের ডাইরেক্ট কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ফার্দার কিন্তু কোনো রকমভাবে তোমরা আর কোনো দিনও কিন্তু আবেদন করতে পারবে না। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের দেখো এখানে তোমাদের ফর্মটা কোথায় গিয়ে জমা দেবে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। বলছে দ্য সিল্ড কভার শুড বি ড্রপড দ্য টেন্ডার বক্স কেপ্ট অফিসিয়াল সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এনএফআর তিনসুকিয়া ফ্রম তোমাদের 10টা থেকে কিন্তু ফর্ম জমা নেওয়া হবে 15/5/2024, 15ই মে অর্থাৎ আজকের ডেট থেকে তোমাদের 17ই জুন 2024 পর্যন্ত তোমরা ফর্মটা জমা দিতে পারবে। ফর্মটা কোথায় পাবে, ফর্ম আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করে নেবে, ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্টস অ্যাটাচ করবে, জাস্ট ঠিকানায় গিয়ে জমা করে দিয়ে আসবে। ঠিক আছে, বলছে অন অল ওয়ার্কিং ডেজ ডিউরিং অফিস আওয়ার, মানে অফিস আওয়ার যতক্ষণ থাকবে সেই অফিস আওয়ারের মধ্যেই কিন্তু তোমাদের জমা করতে হবে। 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু সময় থাকছে, তারপরে গেলে কিন্তু কোনো রকমভাবে তোমরা এই ফর্ম কিন্তু জমা দিতে পারবে না। এখানে দেখো ডিসিএম যে বিল্ডিং আছে সেখানে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। এনভেলপের ওপর মানে খামের ওপর, ঠিক আছে, খামের ওপর কিন্তু তোমাদের স্পষ্ট করে লিখতে হবে, ক্যাপিটালে লিখবে অ্যাপ্লিকেশন ফর ড্যাশ হল স্টেশন, অর্থাৎ তোমাদের হল স্টেশনের নাম কিন্তু তোমরা খামের ওপর কিন্তু লিখবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো তোমাদের আরেকটি যেটি বলা হচ্ছে, বলছে দ্য অ্যাপ্লিকেন্ট শ্যাল হ্যাভ টু ডিপোজিট সাম 2000 টাকা কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদের আর্নেস্ট মানি সেটা ডিপোজিট করতে হবে। দেখো পরবর্তী সময় হয়তো তোমরা এটা রিফান্ড পেয়ে যাবে, বাট অ্যাজ পার নোটিফিকেশন সেটা কিন্তু মেনশন করা নেই। অনেকগুলো আগে যখন বেরিয়েছিল সেখানে কিন্তু 2000 টাকাটা মানে যে টাকাটা তোমরা ডিপোজিট করছো সেটা কিন্তু রিফান্ড হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু এখনই এটা প্রয়োজন না, এটা পরবর্তী সময় প্রয়োজন। আফটার সিলেকশন কিন্তু এটা তোমাদের প্রয়োজন হবে, আফটার
সিলেকশন, এখন লাগবে না, আফটার সিলেকশন। ঠিক আছে, আফটার সিলেকশন মানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এই 2000 টাকাটা ডিমান্ড ড্রাফট হিসাবে যে কোনো ন্যাশনালাইজ ব্যাংক থেকে কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে। সেটা সিকিউরিটি ডিপোজিট মানি হিসাবে কিন্তু এটা কনভার্ট হবে, যেটা পরবর্তী সময় কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কাজের মেয়াদ শেষ হয়ে গেলেই কিন্তু তোমরা এটা রিফান্ড পেয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, তো এই হলো সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশন, যেটা তোমাদের কাছে আমি সম্পূর্ণভাবে কিন্তু ডিটেলসে বুঝিয়ে দিলাম, কিভাবে আবেদন করবে, কিভাবে কি করবে, সব কিছু ডিটেলস একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে কমপ্লিটভাবে বুঝিয়ে দিলাম। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু উল্লেখ করবে। তোমরা জানো হাওড়া ডিভিশন থেকে শুরু করে শিয়ালদা ডিভিশন, বিভিন্ন ডিভিশনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু প্রকাশিত হচ্ছে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেশনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং তোমাদের যখনই তোমাদের নিয়ারেস্ট স্টেশনে যখনই প্রকাশিত করা হবে, অবশ্যই কিন্তু তোমাদের আমার চ্যানেলের মাধ্যমেই তোমরা সবার আগে কিন্তু ইনফরমেশন পাবে। তার জন্য এই ইনফরমেশন তোমরা যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে। যখনই কোনো নোটিফিকেশান আসবে সবার আগে তোমার কাছে কিন্তু চলে যাবে। অবশ্যই তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম অবশ্যই কমেন্ট করবে, কারণ যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা হতেই পারে এর পরবর্তী স্টেশন হয়তো তোমাদের স্টেশনেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।